আমার গার্লফ্রেন্ডের সৎমা নিজের পরকীয়া প্রেমের দোষ ঢাকতে আমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করিয়েছে। একটু আগে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় পেছন থেকে আমার বন্ধু সাজিদ আমাকে ডাক দিয়ে বলল, ওই রনি দাঁড়া, তোর সাথে কথা আছে। কথাটা শুনে আমি পেছনে ফিরে তাকালাম আর বললাম, কি রে, কি হয়েছে? সাজিদ বলল, তোর গার্লফ্রেন্ডকে কে বা কারা জানি তুলে নিয়ে গিয়েছে। আমি অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। কথাটা শুনে সবার আগে আমার সন্দেহ হলো ওর সৎমায়ের উপর। কেনই বা ওর সৎমায়ের উপর সন্দেহ হয়েছে তা আপনারা পরেই বুঝতে পারবেন। কিডন্যাপের কথা শুনে মনে হচ্ছে আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, কারণ এই পৃথিবীতে আমার গার্লফ্রেন্ড অনেক অসহায়। মেয়েটাকে এই দুনিয়াতে বোঝার মতো শুধু আমি আছি, কারণ আমার গার্লফ্রেন্ড কথা বলতে পারে না, সে হলো বোবা। ওর নাম হচ্ছে রিয়া। রিয়াকে আমি অনেক ভালোবাসি, বলতে পারেন নিজের জীবনের থেকেও অনেকটা বেশি। এই পৃথিবীতে আমি ছাড়া ওর আপন বলতে কেউ নেই, যে কিনা তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, নিঃস্বার্থভাবে পাশে থাকে। রিয়ার মাও এই দুনিয়াতে বেঁচে নেই, যে আছে সে হলো রিয়ার সৎমা। যখন ওর মা মারা যায়, রিয়ার বাবা দ্বিতীয় বিয়ে করে নেয় আর ওর বাবা প্রবাসে থাকে, এজন্য বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে কান্না করে, একটু সুখ পেত আমাকে বুকে জড়িয়ে নিয়ে ওর দুঃখের কথাগুলো শেয়ার করে। সৎ মায়ের অত্যাচারে আর অবহেলায় দিন শেষে মেয়েটা শুধু একটু সুখের আশায় আমার কাছে আসতো। আমার কাছে তার সকল সুখ দুঃখের কথা শেয়ার করত আর বলতো, আমাকে নিজের কাছে নিয়ে যাও না, সারা জীবন তুমি আমাকে আগলে রাখো প্লিজ। আমার ওইখানে দম বন্ধ হয়ে আসে। আপনারা হয়তো ভাবছেন বোবা মেয়ে কিভাবে কথা বলছে, আসলে আমি ওর প্রতিটা ইশারা বুঝতে পারতাম। প্রথম দিকে একটু কষ্ট হতো, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। ভালোবাসা বলতেও তো একটা কথা আছে, তাই না? সাজিদকে বললাম, আচ্ছা তুই যা, তোর সাথে পরে কথা হবে। এটা বলেই আমি চলে গেলাম। হঠাৎ করে মাথায় এলো রিয়ার সৎমা হয়তো কিছু জানে। রিয়াদের বাসার সামনে গিয়ে কলিং বেল বাজাতে রিয়ার সৎমা দরজাটা খুলে দিল। গিয়ে দেখি ওর সৎমা পায়ের উপর পা তুলে কার সাথে যেন ফোনে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে ফোন কেটে দিয়ে বলল, কি রে আমার মেয়ের নাগর, এখানে কি করিস? রিয়ার আম্মুর কথা শুনে আমি সরাসরি বললাম, রিয়া কোথায়? রিয়ার সৎমা বলল, রিয়া কোথায় আমি কি বলবো, আর ও তো সবসময় তোর সাথেই থাকে, আমাকে কেন জিজ্ঞেস করিস? আমি বললাম, ওকে কে বা কারা কিডন্যাপ করে নিয়ে গেছে, আপনি কিছু জানেন না? আমার কথা শুনে রিয়ার আম্মু অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, আমি কিছু জানি না, আর কিডন্যাপ করেছে ভালো করেছে, ওর মতো মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আমি বললাম, যদি আমার রিয়ার কিছু হয় আপনাকে কিন্তু ছাড়বো না আমি, এই বলে দিলাম। রিয়ার সৎমা বলল, তুই বুঝি আমাকে হুমকি দেস? আমি বললাম, আগে ওকে খুঁজে পাই, পরে দেখেন আপনার কি করি। রিয়ার জন্য রাতে পরকীয়া প্রেমিককে নিয়ে আসতে পারেন না, তাই তো? মনে করেন আমি আপনার সম্পর্কে কিছু জানি না, আমি খুব ভালো করে বুঝিয়ে দিব যদি রিয়ার কিছু হয়। এখন আসি শাশুড়ি আম্মা। এই কথা বলে ওদের বাসা থেকে বের হয়ে গেলাম। সারাদিনে অনেক জায়গায় ওকে খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। এখন শুধু কান্না ছাড়া আমার কোনো উপায় নেই। পৃথিবীতে এত এত মেয়ে থাকতে ওকে কেন তুলে নিয়ে গেল? ও বোবা একটা মেয়ে, কথা বলতে পারে না, নাকি ওকে টার্গেট করা হয়েছে? রিয়াকে খুঁজে না পেয়ে আবার বাড়িতে চলে গেলাম। বারান্দায় বসে বসে কান্না করছি। তখন আম্মু আমার সামনে এসে বলল, কি রে বাবা, খুঁজে পেলি মেয়েটাকে? আমি কান্না করে বললাম, আম্মু ওকে ছাড়া আমি কিভাবে থাকবো, আর ওর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কিভাবে ক্ষমা করব বলো? ও সবসময় বলতো, আমি তো কথা বলতে পারি না, যদি কোনোদিন আমার কিছু হয়ে যায় তুমি থাকতে পারবে তো? আম্মু ওকে আমার কাছে ফিরিয়ে দাও না, বাবাকে বলো না একটু খুঁজে দেখতে। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, শান্ত হ বাবা, আমি তোর বাবাকে বলছি, উনি বের হয়েছে। আর আমার মনে হয় রিয়ার কারোর সাথে শত্রুতা নেই, তাহলে তুলে নিবেই বা কারা? আমি বললাম, যে মেয়ে কথা বলতে পারে না তার আবার কার সাথে শত্রুতা থাকবে আম্মু? ও আমাকে আগেই বলেছিল আমার মায়ের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে এসব সহ্য করি, না হলে অনেকদিন আগেই মারা যেতাম। দোষ তো আমার আম্মু, আমি কেন ওকে বিয়ে করি নাই? আমি ওকে বলেছি আমার ছোট বোনের বিয়ে হলে তোমাকে আমি বিয়ে করে নিব, কিন্তু কে জানতো এমন হবে। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা বসে থেকে কান্না করলে কি হবে, যা তুই গিয়ে একটু খুঁজে দেখ মেয়েটাকে পাস কিনা, না হলে থানায় যা, গিয়ে পুলিশের সাথে কথা বল, এভাবে বসে থাকলে কোনো কিছু সমাধান হবে না। আম্মুর কথা শুনে আবার বাসা থেকে বের হলাম। সাজিদকে কল দিলাম, ফোন রিসিভ করে বলল, বন্ধু আমরা সবাই খুঁজতেছি কিন্তু কোথাও পাচ্ছি না। আমি বললাম, সাজিদ তুই কিভাবে জানিস রিয়াকে কিডন্যাপ করা হয়েছে? সাজিদ বলল, আমি তখন দোকানে বসে চা খাচ্ছিলাম আর রিয়া কি জানি কিনতে এসেছিল দোকানে। আমি শুধু হাত দিয়ে ইশারা করে ভালো মন্দ জিজ্ঞেস করেছি, কিন্তু রিয়া একটু দূরে যেতেই একটা প্রাইভেট কার এসে ওকে তুলে নিয়ে গেল। বিশ্বাস কর বন্ধু, আমি গাড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে একসময় রাস্তায় পড়ে গেছি, কিন্তু ওকে আমি বাঁচাতে পারলাম না, মাফ করে দিস আমাকে। সাজিদের কথা শুনে কল কেটে দিলাম। আমার রিয়া তো কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার বা খারাপ কিছু করে নাই, তাহলে ওকে তুলে নিয়ে গেল কারা? মাথায় কিছুই ঢুকছে না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, অনেক জায়গায় সারাদিন খুঁজলাম, খুঁজতে খুঁজতে বিকাল হয়ে গেল। শেষে কোনো উপায় না পেয়ে থানায় যেতে লাগলাম। হঠাৎ দেখি ফোনটা বাজতেছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আমার বন্ধু অনেক বলল, রনি ফোনের ক্যামেরা অন করতো। আমি বললাম, বন্ধু রিয়াকে খুঁজে পাচ্ছি না, এমনিই মন খারাপ, পরে কথা হবে, এখন ফোন রাখি। অনেক বলল, আরে শোন তো একবার, আগে ফোনের ক্যামেরা অন কর, তোর সাথে অনেক কথা আছে আমার। অনেকের কথা মতো ফোনের ক্যামেরা অন করলাম, আর ক্যামেরা অন করে দেখি রিয়াকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে, আর ওর চোখ থেকে পানি পড়ছে। রিয়াকে দেখে আমি কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। মেয়েটা কোনো কথা বলতে পারছে না, কিভাবে কান্না করছে, ওর কান্না দেখে আমার কলিজা ফেটে যাচ্ছে।
যাচ্ছে। আমি অনিকের দিকে তাকিয়ে বললাম, কেন এমন করলি? আমি তোর সাথে কি এমন অপরাধ করেছি যে আজকে তুই আমার সাথে এমন করতেছিস? অনিক আমার কথা শুনে হাসতে হাসতে বলল, তোর সাথে আমার আবার কিসের শত্রুতা? তবে ওই যে কথায় আছে না, লোভে পড়লে মানুষ সবকিছু করে, বলতে পারিস আমারও একটু লোভ হয়েছে। আমি বললাম, অনিক তুই ওকে ছেড়ে দে, এর বিনিময়ে তুই যা চাইবি আমি তোকে তাই দিব। আমার হাতের আইফোনটা তোকে দিয়ে দিব, প্লিজ তুই ওকে ছেড়ে দে। অনিক বলল, শোন, যদি আমার কথা মানিস তাহলে ওকে আমি ছেড়ে দিব। আমি বললাম, বল আমাকে কি করতে হবে? তুই যা বলবি আমি তাই করব, প্লিজ তাও তুই ওকে ছেড়ে দে। ও বোবা একটা মেয়ে, কথা বলতে পারে না। অনিক বলল, আরে ওর কথা রাখবে না, আমি কি বলি ওইটা শোন। তুই এখন আমাদের বাড়ির রাস্তার মোড়ে যাবি, গিয়ে দেখ আমার বোন ওখানে দাঁড়িয়ে আছে, ওর কাছে তুই তোর ফোনটা দিয়ে দে, এরপর দেখছি রিয়ার সাথে কি করা যায়। আমি বললাম, তুই যা বলবি আমি তাই করব, তুই প্লিজ ওকে ছেড়ে দে, তুই রিয়াকে ছেড়ে দে। আমি নিষিদ্ধ পল্লী থেকে যে মেয়েটা প্রথম আজকে এসেছে আমি ওকে এনে দিব তোর কাছে। বল তোর কয়টা মেয়ে লাগবে, আমি এনে দিব নিষিদ্ধ পল্লী থেকে, তাও তুই ওকে ছেড়ে দে প্লিজ। ও মরে যাবে ওর সাথে এমন কিছু করলে। অনিক বলল, কে মরবে আর কে বাঁচবে এটা দেখে আমি কি করব? যার প্রতি লোভ লেগেছে তাকে লাগবে আমার, অন্য কাউকে দিয়ে আমি কি করব? আমি বললাম, প্লিজ তুই ওকে ছেড়ে দে, আমি যত টাকা লাগে দিব তোকে। অনিক বলল, আরে বেডা, আমার বোন একটু পর চলে যাবে, তাড়াতাড়ি যা, দৌড়ে দৌড়ে যাবি। আর এসব শুনে আমি কি করব? তোর কথা তুই রাখ। অনিকের কথা শুনে আমি পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। ওদের বাড়ির রাস্তার মোড়ে দেখি ওর বোন দাঁড়িয়ে আছে, ওর সাথে 3জন বান্ধবী আছে। ওর বোনের কাছে ফোনটা দিতেই ফোনটা নিয়ে চলে গেল, একবার আমার মুখের দিকে পর্যন্ত তাকায় নাই। আগে কত ভাইয়া ভাইয়া বলে ডাকতো, মানুষ ঠিকই বলে, বিপদে পড়লে বন্ধু চেনা যায়। আমি তাড়াতাড়ি বাটন ফোনটা বের করে অনিকের নাম্বারে কল দিলাম। অনিক ফোন রিসিভ করে বলল, আমার কথা শোনার জন্য ধন্যবাদ, আর তোর গার্লফ্রেন্ডের উপর আমার অনেক দিনের নজর ছিল, ওকে একবার পেতে আমি কত কিছু করেছি, আজকে কিভাবে আমি ওকে ছেড়ে দিব বল? আমার সাথে আরো 2জন আছে, ওরাও খুব কষ্ট করেছে, তুই আমার কথা শুনেছিস, আমি আমার কাজ শেষ করে তোকে ঠিকানা দিয়ে দিব, পরে চলে আসবি, ঠিক আছে? এখন ফোন রাখি। এই কথা বলে অনেক কল কেটে দিল। আমি ধপ করে মাটিতে পড়ে গেলাম, যার জন্য এত কিছু করলাম আজকে আমি তাকে বাঁচাতে পারছি না। আমার নিজের বন্ধু আজকে ওর ইজ্জতের উপর হাত দিল, বুক ফেটে কান্না পাচ্ছে। ওইদিকে রিয়া হয়তো ভাবছে আমি ওকে বাঁচিয়ে নিব, কিন্তু আমি পারলাম না ওকে বাঁচাতে। অর্ধেক জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে আছি, কয়েকটা ছেলে এসে আমার মাথায় পানি দিচ্ছে। ছেলেগুলো আমাকে ধরে বাসায় নিয়ে গেল আর বলছে, ভাই তুমি সুস্থ আছো তো? তোমার কিছু হয় নাই তো আবার? আমি কোনো কথা বলতে পারছি না, শুধু চুপচাপ তাকিয়ে আছি। জীবনে যাকে একটু পাওয়ার ছিল আজকে সবকিছু হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। বাসার কাছাকাছি যেতেই আম্মু আমাকে দেখে দৌড়ে বের হলো। আম্মু আমাকে দেখে কান্না করে বলছে, বাবা তোর এই অবস্থা হলো কি করে? কি হয়েছে তোর? আমি শুধু আম্মুর দিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছি না, শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মু হয়তো কিছুটা বুঝতে পেরেছে আমি কেন এমন করছি, এজন্য আম্মু আমাকে ধরে বাসার ভেতরে নিয়ে গেল। উপরে ফ্যান চলছে, তাও টেনশনে শরীর ভিজে যাচ্ছে আমার। অনেকক্ষণ পর হঠাৎ একটা মেসেজ এলো, মেসেজ অন করে দেখি একটা ঠিকানা দেওয়া। সবকিছু ফেলে বাসা থেকে বের হয়ে দৌড়াতে শুরু করলাম। আম্মু পেছন থেকে চিৎকার করে বলল, বাবা তোর শরীর ভালো না, এখন আবার কোথায় যাস দৌড়ে? অনিকের দেওয়া ঠিকানা অনুযায়ী চলে গেলাম। একটা ভাঙা ঘর দেখা যাচ্ছে, তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে গেলাম। সামনে তাকিয়ে দেখি রিয়া মাটিতে উলঙ্গ অবস্থায় পড়ে আছে, আর ওর অর্ধেক শরীর রক্তে লাল হয়ে আছে। দৌড়ে রিয়ার কাছে চলে গেলাম, আমি ওকে টান দিয়ে কোলে নিলাম। রিয়া আমার চোখের দিকে তাকিয়ে কান্না করছে, আর ওর শরীরের প্রতিটা নখের আঁচড় দিয়ে রক্ত বের হচ্ছে। চোখের ভাষায় বলছে, আমাকে ফেলে চলে যাও, আমার এখন কিছুই নাই তোমাকে দেওয়ার মতো, আমার এখন মরে যেতে ইচ্ছা করছে। তোমার বন্ধু আমার সাথে কেন এমন করলো? ও তো তোমার বন্ধু ছিল, আমি ওকে বিশ্বাস করতাম আর ও এমন করলো। পাশ থেকে রিয়ার কাপড় নিয়ে ওগুলো পরিয়ে দিলাম, রক্তে আমার শরীর প্রায় লাল হয়ে আসছে। রিয়া ইশারা দিয়ে বলল, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না। ওরা আমার শরীরে নখ দিয়ে আছড়ে কি করেছে দেখো। হঠাৎ বাহিরে গাড়ির শব্দ শুনতে পেলাম, তাড়াতাড়ি রিয়াকে নিয়ে বাহিরে গেলাম। গিয়ে দেখি বাবা এসেছে। রিয়াকে গাড়িতে তোলার পর বাবা বলল, কারা ওর এই অবস্থা করেছে? বাবার কথা শুনে আমি কিছুই বললাম না, শুধু রিয়ার হাত ধরে ওর দিকে তাকিয়ে আছি। হাসপাতালে গিয়ে ওকে কোলে করে ভেতরে নিয়ে গেলাম। ভেতরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ডাক্তার বলল, ওর নাকি রক্ত লাগবে। আমাদের কারো রক্তের সাথে ওর রক্তের মিল নেই। শেষে আমার বাবার রক্তের সাথে মিল পেয়েছে। বাবার কাছ থেকে রক্ত নিয়ে আমাদের সবাইকে বের করে দিল। ডাক্তার আমাদের বলল, আপনারা বাইরে থাকেন, আমরা দেখছি। হাসপাতালে সবাই এসেছে। আম্মু তো আমার মাথায় হাত দিয়ে শুধু বলছে, কান্না করিস না বাবা, যা হয়েছে তার জন্য কান্না করলে কি সব ঠিক হয়ে যাবে? পরে এই বিষয়ে কথা বলবো, এখন রিয়া একটু সুস্থ হোক। এর মাঝে সাজিদ বলল, রনি কে বা কারা এমন করেছে, জানতে পারলি কিছু? আমি চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, সেদিন আমার আম্মু নিজ হাতে বিরিয়ানি রান্না করে আমার সব বন্ধুদের খাওয়ালো। সেই বন্ধু ওর সাথে এমনটা করতে পারলো? অনিকে আমি কতটা বিশ্বাস করতাম। আর ও আমার কথা শুনেই সাজিদ কাকে যেন কল দিয়ে বলল অনিকের খোঁজ নিতে, আর ওকে যদি কোথাও খুঁজে পায় তাহলে যেন আটকে রাখে। আম্মু এবার আমায় বলতে লাগলো, ছি, তোর বন্ধু এটা তোর সাথে করতে পারলো? তুই না খুব করে বলতি তোর সব বন্ধু নাকি খুব ভালো। আমি কিছু বলবো তার আগেই সাজিদ বলল, আন্টি আমি কসম করে বলছি ওকে আমি ছাড়বো না, কুত্তার মতো মারবো আমি ওকে।
আমাকে। যে বন্ধু আমাদের ভাবির উপর থেকে নজর সরাতে পারে নাই, সে যে আমার বউয়ের উপর হাত দিবে না এর কোনো বিশ্বাস নাই। তবে আন্টি, একটা জায়গায় কষ্ট লাগে। রিয়া প্রতিবন্ধী একটা মেয়ে। রিয়ার এই দুর্বলতার সুযোগ অনেক নিয়েছে। ছাড়বো না আমি ওকে। আমি শুধু আম্মুর কোলে শুয়ে কান্না করছি। কেন অনেক আমার সাথে এমনটা করলো? আমি কি ক্ষতি করেছিলাম ওর?